নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম বেঙ্গল লাইনে। আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতে এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, নদিয়া ক্যানিং এর পর এবার শহর কলকাতা থেকে উদ্ধার বাংলাদেশি। গ্রেফতার করা হয়েছে তাকে, এক তরুণী শান্তা পাল, বয়স 28। এবার বাংলাদেশি গ্রেফতার শহর কলকাতায়। ধৃত তরুণীর নাম শান্তা পাল, 28 বছর বয়স তার। জাল নথি তৈরি করে কলকাতায় বসবাস করছিলেন এই তরুণী, এমনটাই খবর। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, নদিয়ার ক্যানিং এর প্রসঙ্গ আমরা আজ দেখেছি, আর তারপরে আজ শহর কলকাতা থেকেও এক বাংলাদেশি গ্রেফতার। কলকাতার গল্ফ গ্রিন থানার অন্তর্গত বিক্রমগড় এলাকা, এবং সেখানে একটি বাড়ির দোতলায় তল্লাশি চালানো হয় পুলিশের তরফ থেকে। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে শান্তা পাল তিনি এই বাড়িটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে থাকছিলেন, এবং বাংলাদেশ থেকে এ রাজ্যে এসে বিভিন্ন ভুয়ো নথি তৈরি করে তিনি বসবাস করছিলেন বলেই অভিযোগ। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে এবং তারপরেই এই বিক্রমগড় এলাকায় তল্লাশি চালানো হয়, এবং তারপরে শান্তা পালকে, 28 বছর বয়সী এই তরুণী, তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে যে তিনি আদতে বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশের বিভিন্ন ঠিকানার ভোটার কার্ড উদ্ধার হয়েছে তার কাছ থেকে। বেশ কিছু আধার কার্ড, রেশন কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গিয়েছে, যেগুলো কিন্তু তার নামে, অর্থাৎ শান্তা পালের নামেই ইস্যু করা হয়েছিল। তিনি বাংলাদেশে আদতে কর্মরত, এবং সেখানকার যে বিমান সংস্থায় তিনি কর্মরত রয়েছেন সেখানকার বিভিন্ন পরিচয়পত্র, সেখানকার মাধ্যমিক বোর্ডের প্রবেশিকা পত্র, সেই একাধিক নথি তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ তার কাছে বাংলাদেশের বিভিন্ন ঠিকানার যেরকম নথি রয়েছে, এ রাজ্যেরও বিভিন্ন ঠিকানার ভোটার কার্ড বা আধার কার্ড, রেশন কার্ড, সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং একেবারেই বাংলাদেশের সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। আজকে থেকে আদালতে পেশ করা হয়েছিল, এবং তার কাছ থেকে যা যা নথি উদ্ধার হয়েছে সেখান থেকে একেবারে স্পষ্ট যে তিনি অবৈধভাবে এ রাজ্যে আসেন এবং তারপরে বসবাস করছিলেন। ইতিমধ্যে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ, এবং তাকে আদালতে পেশ করে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য যে আইন রয়েছে সেই অনুযায়ী তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, এবং আদালতেও সেই রকমই পুলিশের তরফ থেকে আবেদন করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ মৌমিতা। আজ তাকে, এই শান্তা পালকে আদালতে তোলা হয়েছে, আর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাও পুলিশের তরফ থেকে আবেদন করা হয়েছে আদালতে। দুদেশের ভোটার কার্ড নিয়ে ভারতে বসবাসের অভিযোগে ক্যানিংয়ে গ্রেফতার এক বাংলাদেশি। অন্যদিকে 7 জন বাংলাদেশিকে গ্রেফতার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ। ভারতীয় দালালের মাধ্যমে তারা 2 বছর আগে ভারতে প্রবেশ করেন। বাংলাদেশে অবৈধভাবে ফিরে যাওয়ার জন্য ধানতলা এলাকায় এলে পুলিশ গ্রেফতার করে। দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী ভান্ডারি পাড়ায় আকবর আলী মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য। এরপর বুধবার সকালে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রায় 15 থেকে 16 বছর ধরে এই ব্যক্তি বসবাস করছিল ভারতে। তার কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশি ভোটার কার্ড, যেখানে তার নাম মোহাম্মদ আকবর আলী গাজী। তার কাছে পাওয়া গিয়েছে ভারতের ভোটার কার্ডও। ভারতে তিনি আকবর আলী মোল্লা নামে বসবাস করছিলেন বলে পুলিশ সূত্রে দাবি। এখানে কাগজ কে করে দিল? এখানে কাগজ করে দিয়েছিল বারুনি বাবু। হ্যাঁ, প্রধান ছিল বারুনি বাবু। আমার দাদা ঠাকুর দাদারা এখানে ছিল, মোল্লাখালী ছিল। ওখান থেকে আমি এসে দলিল লাইনে 1956 সালে দলিল হচ্ছে আমার বাবার। তারা এখানে থাকতো? হ্যাঁ, এখানে থাকতো। হ্যাঁ, এখানে থাকতো। আর এখানকার নেতারা তোমার কার্ড করে দিয়েছে? হ্যাঁ। সম্পূর্ণ দায় বাম সরকারের উপরেই চাপালেন তৃণমূল বিধায়ক। তার সাফাই, বামফ্রন্টের আমলে এরকম কারচুপি লাখো লাখো হয়েছে, প্রশাসন যা করার করছে। 2011 সালের আগে, এই সরকারের আগে যে বামফ্রন্ট সরকার ছিল, ইটখোলা গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রধান ছিলেন প্রাক্তন প্রধান বারিন রায়। সেই পঞ্চায়েতের প্রধান সম্ভবত তার ভোটার কার্ড করে দিয়েছিল। এখন বামফ্রন্টের আমলে তো এরকম কারচুপি লাখো লাখো হয়েছে। প্রশাসন অ্যারেস্ট করেছে, প্রশাসনিকভাবে যা যা করণীয়। তৃণমূল নেতাদের সহযোগিতায় বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশ করছে অভিযোগ স্থানীয় বিজেপি নেতার। এটা শুধু ক্যানিং নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলমানরা ছেয়ে গেছে টিএমসি নেতাদের সহযোগিতায়। আজকে এই টিএমসি নেতারা রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংরক্ষণ করতে এরা ব্যস্ত।
এরা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ভুলে গেছে। কিভাবে এদেশে এলেন ওই ব্যক্তি, পাশাপাশি কিভাবে এই দেশের পরিচয়পত্র বানালেন, ভোটার তালিকায় নাম তুললেন, সমস্ত বিষয় নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সে। মঙ্গলবার রাতে ধানতলা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে 7 জন বাংলাদেশিকে গ্রেফতার করে। পুলিশ সূত্র খবর, ধানতলা থানার বরমবেড়িয়া নিরালা পাড়া থেকে বাংলাদেশিদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা অবৈধভাবে প্রায় 2 বছর আগে ভারতে প্রবেশ করে। ভারতীয় দালাল মারফত তারা ভারতে প্রবেশ করে এবং আহমেদাবাদে চলে যায়। তারপর বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য মঙ্গলবার রাতে ধানতলা থানা এলাকায় চলে আসে। এরপরে পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাংলাদেশিদের গ্রেফতার করে। ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের খুলনা জেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের বিরুদ্ধে এই অভিযান চলবে বলেও জানিয়েছেন রানাঘাট জেলার পুলিশ। নিউজ টাইম। দিল্লির ভিডিও কাণ্ডে এবার নয়া মোড়। কলকাতায় ফিরে এসে বিস্ফোরক অভিযোগ করেছেন সাজনুর পারভিন। তৃণমূল ভবন থেকে আজ সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিম। সেখানে উপস্থিত ছিলেন এই চাঁচলের গৃহবধূ সাজনুর পারভিন। সেখান থেকে তিনি অভিযোগ করছেন তার স্বামীকে এবং তার সন্তানকে মারধর করা হয়, তাকে জয় শ্রীরাম বলতে বলা হয়, তিনি সেটা না বলায় তাকে পেটে লাথি মারা হয়, ছেলেকে মারধর করা হয়, মমতা মিথ্যে বলতে বলা হয় জোর করে, থানায় সাদা কাগজে সই পর্যন্ত করানো হয়, 25,000 টাকার বিনিময়ে ছাড়া হয় তাদের। কি তৃণমূল ভবনে বসে কি অভিযোগ করেছেন সাজনুর পারভিন, শোনাবো। একদিন আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায়? আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে, ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। আমি বললাম আমরা যে বাংলাদেশি না, তো আমরা কেন পালাবো? আমরা পালাবো না, আমরা এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব, আমরা এখান থেকে কোথাও যাব না। তারপরের দিন ওরা আবার 4 জন এসে, 2টা মহিলা 2টা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক, আমি কিভাবে বাংলাদেশি? ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্গুম জায়গায় নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল। ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন। আমি বললাম, ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বলল যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না, তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে, একটা মহিলা মেরেছিল। মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। বলছে ওরা একদম এত ছিঁড়াছিড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনো আছে, আর মাথাটাও ফুলে গেছিল পড়ে যেয়ে। তখন আমাদেরকে ও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। বললো তোমরা পশ্চিমবঙ্গের লোক, পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। এরকম করার পর আমাদেরকে 3 জনকে 3 জায়গায় করে দিয়েছিল, কারোর সাথে কারো দেখা করতে দিচ্ছিল না। আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল, বলো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল, বলার শেষ নাই। বাচ্চাগুলোকেও থাকতে দিচ্ছিল না, সাথে কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। এই ঘটনায় গতকাল দিল্লি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এই যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওর কোনো সত্যতা নেই, এমন কোনো সিসিটিভি ফুটেজ নেই, বরং তিনি শান্তিতে বাড়ি যাচ্ছেন এই ফুটেজটি রয়েছে, এমনটা দিল্লি পুলিশের তরফ থেকে বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই সাজনুর পারভিন তিনি দিল্লি পুলিশের সেই দাবি একেবারে নস্যাৎ করে দেন। তিনি প্রশ্ন করেন তাকে ধরে নিয়ে যাওয়ার সময়ের ভিডিও কোথায়, শুধুমাত্র বাড়ি ফেরার ভিডিওটি রয়েছে। কি অভিযোগ করেছেন সাজনুর পারভিন, শোনাবো। যে জায়গাটাতে আমাকে ধরে নিয়ে গেছিল সেই জায়গাটা ওরা সিসিটিভিতে দেখাচ্ছে না। যেখানে ওরা টাকাটা যেখানে নিয়েছে ওটাও জিনিসটা দেখাচ্ছে না। যখন আমি বাড়ি ফিরে যাচ্ছি ওই ভিডিওটা দেখাচ্ছে, আর যখন নিয়ে যাচ্ছে ওই ভিডিওটা দেখাচ্ছে না। আমাকে একটা পার্কে নিয়ে গেছিল, ওখানে একটা হাসপাতাল ছিল, বাকি কিচ্ছু ছিল না, শুনশান জায়গা ছিল, ওই জায়গাটা ওরা দেখাচ্ছে না। আরো লোক ছিল না, কেউ ছিল না, ওরাই 4 জন ছিল। এটা মহিলা, ওরা সাধারণ ড্রেসে ছিল, আর বলছিল আমরা সিআইডি পুলিশ অফিসারের লোক।
এরকম বলছিল। আর যখন আমাদেরকে ছেড়েছে থানা থেকে, আমাদেরকে হুমকি দিয়ে ছেড়েছে, যদি মমতার কাছে যে কিছু তোমরা সোশ্যাল মিডিয়ার সামনে বলো তাহলে তোমাদের জেল হবে। পুলিশ বালা বলেছে থানা থেকে। ওটা আমাকে যখন সবজি কিনতে যাচ্ছে ওটা দেখাচ্ছে, যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছে ওটা তো দেখাচ্ছে না ওরা। আমি ওখানেও শুনেছি ওটা, যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছে ওটা কেন দেখাচ্ছেন না? আর যেখানে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে মারা হয়েছে এবং আমার পুরো পাশে আমাকে এমন ভাবে মেরেছে, আল্ট্রাসাউন্ড করে আদেশ দেওয়া হয়েছে, তাহলে আমাকে ওরা কত মেরেছে ওটা ভেবে দেখুন। ওরা আল্ট্রাসাউন্ড করা হয়নি, আর ওরা আমাদেরকে হুমকি দিয়ে ছেড়েছে, ওখানে যে কিছু বললে জেল হবে। এদিনের সাংবাদিক বৈঠক থেকে সাজনুর পারভিনকে পাশে নিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন বিভাজনের রাজনীতি করছে বিজেপি। আরো কি দাবি ফিরহাদ হাকিমের শোনাবো। কিন্তু ভারতবর্ষ আমার দেশ, বাংলা আমার রাজ্য এবং ভারতবর্ষের কনস্টিটিউশনে বাংলা ভাষা, এটা আমাদের কনস্টিটিউশনাল অ্যাপ্রুভ ভাষা। এই ভাষাকে অবমাননা করতে পারেন না। দিল্লি পুলিশের বাপের ক্ষমতা নেই যে বাংলা ভাষাকে কনস্টিটিউশনের যে আমাদের স্বীকৃত ভাষা তার থেকে সরিয়ে দেওয়া। এ ঘটনায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল পাল্টা তোপ দেখেছেন তৃণমূল সরকারকে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন তিনি। কি বলছেন তিনি শোনাবো। যেটা দিল্লি পুলিশ এক্সপোজ করে দিয়েছে মমতা ব্যানার্জি এবং তার দলের যে চক্রান্ত, কনস্পিরেসি এবং যে মিথ্যাচার তৃণমূলের নেতা কিছু সংবাদ মাধ্যম, কিছু সংবাদ মাধ্যমের মানুষের দ্বারা যেভাবে প্ল্যান্ট করা হচ্ছে এই ধরনের ফেক ভিডিও অ্যান্ড স্টোরিজ, দিল্লি পুলিশ এক্সপোজ করে দিয়েছেন। এখন হঠাৎ করে তড়িঘড়ি করে নিজে তো এক্সপোজ হয়ে গেছেন, আজকে নিজেকে আইনের থেকে বাঁচানোর জন্য, কারণ আজকে আমাদের সাংসদ মমতা ব্যানার্জির নামে একটা এফআইআর করা হয়েছে এবং মমতা ব্যানার্জি আপনি কদিন আগে সম্মানীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে বলেছিলেন যে যারা এই ফেক ভিডিও, ফেক ইনফরমেশন দিয়ে ভুয়ো তথ্য স্প্রেড করার চেষ্টা করছে তাদের এগেইনস্টে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। এটা শুরু করা হোক আপনাকে অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি। তাই আমরা এফআইআর করেছি আপনার এগেইনস্টে, কারণ কি আপনি এখনো ক্ষমা চাননি, এখনো ওই টুইট ডিলিট করেননি এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি করে আজকে এই সাজনুর পারভিনকে নিয়ে আজকে প্রেস কনফারেন্স করা হলো। রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, তবে একটি বিরতির পর চোখ রাখুন বেঙ্গল লাইনে। ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সিউড়ি। অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং কাজল শেখের গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারি এবং বোমাবাজির ঘটনা ঘটে। ঘটনায় আহত 3 অনুব্রত অনুগামী। এদিকে আবার Y+ ক্যাটাগরির নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের বীরভূম সফর সেরে ফিরতে না ফিরতেই সিউড়িতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা, বোমাবাজি ও মারধর। বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত অবিনাশপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছল। অনুব্রত গোষ্ঠী ও কাজল গোষ্ঠীর মধ্যে মঙ্গলবার বিকেলে ব্যাপক মারামারি ও বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ, কাজল গোষ্ঠীর লোকজন অনুব্রত গোষ্ঠীর কর্মীদের উপর হামলা চালায়। অবিনাশপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে চলে সংঘর্ষ। তৃণমূল কংগ্রেসের অবিনাশপুর অঞ্চলের সভানেত্রীর স্বামীকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ সভানেত্রীর। তিনি অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত। আমার হাজবেন্ড চায়ের দোকানে চা বিক্রি করছে, সেই সময় হঠাৎ করে বোমাবাজি, ঢিল ছোড়াছুরি। ও দোকানটা লাগাতে গেছে, রডে করে, তখন পেছন থেকে রডে করে বেরিয়ে দিয়েছে মাথা দিয়ে। শুধু রাজুর মুখার্জি টিমের লোক মেরেছে। ও কি দোষ? নিরীহ মানুষ, আমাদের কি করে, আমাদের করে খাওয়ার অধিকার নেই বলুন? কেন এরকম জানি না, কি করে জানবো? হ্যাঁ, আমি তো অঞ্চলে সভানেত্রী, অবিনাশপুর অঞ্চলে সভানেত্রী, মহিলা অঞ্চল সভানেত্রী। হ্যাঁ, আমরা অনুব্রত মণ্ডলের টিম। আমরা
ওরা রাজু মুখার্জির টিম, এই কাজল শেখের টিম। সেই কারণে জানি না, সেটা বলতে পারছি না। সংঘর্ষে আরো 2 জন আহত হন, যাদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এলাকায় টহল ও নজরদারি চালাচ্ছে। এই ঘটনার পর তৃণমূলের জেলা নেতৃত্ব এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে তীব্র চাঞ্চল্য অবিনাশপুর এলাকায়। হঠাৎ করে রাজু মুখার্জির লোকজন নিয়ে এসে একদম পুলিশের সামনে আমাদেরকে মারতে লাগছে। পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ওরা ওই কাজলের অনুগামী, আমরা কেষ্টতার অনুগামী, এইটুকু ব্যাপার। আপনাদের কতজনকে মারধর? আমাদের এখন 2 জন এসেছি হসপিটাল, সিউড়ি হসপিটালে 2 জন। হ্যাঁ, আপনিও আছেন? আমি আমার মাথা ফেটেছে। কি দিয়ে মারধর করলো? বোম চার্জ করেছে, বোম। কতগুলো? 2 পিস বোম চার্জ করেছে আর কিছু পুলিশের সামনে। আর ঢেলা রাজু মুখার্জি নিজে দাঁড়িয়ে থেকে বোম চার্জ করে দিল পুলিশের সামনে একদম। মমতার সফরে স্পষ্ট হয়ে যায় দলে আবারও গুরুত্ব বাড়ছে অনুব্রতর। বিহার জেল থেকে বেরিয়ে আসার পর অনুব্রত মণ্ডলকে Y+ ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হয়েছিল। পরবর্তীতে বোলপুর আইসিকে কুকথা বলার অপরাধে সব নিরাপত্তা তুলে নেওয়া হয়। 3 জন নিরাপত্তা রক্ষী ছিল অনুব্রত মণ্ডলের। সে প্রসঙ্গ আপাতত চাপা পড়ে গিয়েছে। অনুব্রত মণ্ডলের কোনো শাস্তি হয়নি। স্বমহিমায় নিজের আসনে ফিরে এসেছেন বীরভূমের বাঘ। মুখ্যমন্ত্রী বীরভূম থেকে ফিরে আসার পরপরই অনুব্রত মণ্ডলের Y+ ক্যাটাগরি নিরাপত্তা আবার ফিরিয়ে দেওয়া হলো। নিউজ টাইম। টানা বৃষ্টিতে বেহাল দশা রাস্তার, যে ছবি উঠে আসছে, টানা বৃষ্টিতে বেহাল দশা রয়েছে রাস্তার। খানাখন্দে ভরা রাস্তায় এলাকায় ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স, ফলে দোলায় করে হাসপাতালে নিয়ে যেতে হয় রোগীদের। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। স্থানীয় বিধায়ক এবং ব্লক প্রশাসনের তরফে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও অভিযোগ এখনো পর্যন্ত শুরু হয়নি রাস্তা তৈরির কাজ। কোথাও হাঁটু পর্যন্ত, আবার কোথাও কোমর অবধি জল। টানা বৃষ্টিতে রাস্তার ভগ্নদশা পরিস্থিতি। বিধায়ক ও ব্লক প্রশাসনের তরফে একাধিকবার রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও অভিযোগ শুরুই হয়নি কাজ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। তাদের অভিযোগ, খানাখন্দে ভরা রাস্তার জেরে এলাকায় ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স, ফলে দোলায় করে হাসপাতালে নিয়ে যেতে হয় রোগীদের। জলমগ্ন রাস্তা পেরিয়ে স্কুলে যেতে অসুবিধা হয় পড়ুয়াদের। একসময় গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল। একাধিকবার রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, তবে এখনো পর্যন্ত শুরু হয়নি কাজ। আজকে একটা অসুস্থ হয়ে গেল হার্টের রুগী, তাকে দোলাই করে নিয়ে যেতে হলে একটা গাড়ি ঢোকে না, কোনো লাইন নেই, কোনো জায়গায় হাঁটু জল, কোনো জায়গায় মাজা জল, এই রকম আছে। আর তোমার আমাদের এমএলএ সাহেব যে সময় প্রধান ছিল সেই সময় আমরা এই রাস্তা দিয়ে ফুলির মালা দিয়ে গলায় দিয়ে নিয়ে গিয়েছি। এখন তিনিও জানে যে আমাদের হাল কী অবস্থা, তিনিও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাস্তা করে দেবো। রাস্তার 1 কিলোমিটার রাস্তার বেশি এলাকায় এরকম ভগ্নদশা। তা তৃণমূলের উন্নয়ন কোথায়? 10 বছরের এমএলএ এবং তিনি বিধায়ক, ওখানে শুধু সেটাই শুধু নয়, পঞ্চায়েতে তিনি প্রধান ছিলেন, সেই রাস্তার এই ভগ্নদশা প্রমাণ করে দিচ্ছে তৃণমূলের আজকে উন্নয়ন খাটিয়ার মাধ্যমে যাচ্ছে। ওই এলাকার রোগীদেরকে খাটিয়ায় নিয়ে যেতে হচ্ছে। হিঙ্গলগঞ্জের অবস্থা, বাস্তব চিত্র এটা তাই। অভিযোগ মানতে নারাজ হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল। তার দাবি, গোবিন্দকাটি সহ বিভিন্ন জায়গায় রাস্তার কাজ শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগকে চ্যালেঞ্জ করেছেন বিধায়ক। বামফ্রন্ট সরকার যা করে রেখেছে, তারপরে রাস্তাগুলো উন্নতি করাতে গেলে যে সময় পিরিয়ড দরকার, প্রত্যেক দিন আমরা একটা করে রাস্তা করছি, প্রত্যেক দিন রাস্তা তৈরি হচ্ছে, প্রত্যেক দিন। সুতরাং যে রাস্তা বিক্ষোভ দেখাচ্ছে সেই রাস্তাও তৈরি হচ্ছে, রানিং কাজ চলছে। আমি বলে দেবো, চলুন বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এই রাস্তার কাজ হচ্ছে। সমস্ত গোবিন্দকাটির এমন জায়গায় নেই রাস্তা হাঁটার মতো জায়গা নেই, এইসবগুলো আপনাদের তৈরি করা। রাস্তার কাজ যা হয়েছে আপনাদের চোখ দিয়ে যদি দেখেন, আমি বলবো এই দেশে নরেন্দ্র মোদী আর সাংবাদিকরা যেভাবে লেগেছে দেশটাকে ক্ষয় করে দেবে। রাজ্যে এমন ঘটনা নতুন নয়। মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী এখন যেন হতশ্রী। বর্ষার শুরু থেকেই বাংলার বিভিন্ন এলাকায় ভগ্নদশার রাস্তার ছবি ফুটে উঠেছে। বেহাল রাস্তার জেরে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোগীদের।
বেহাল রাস্তায় যাতায়াতের ঝক্কি সামলাতে না পেরে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় রোগীর। হাসপাতালে পৌঁছতে না পারায় রাস্তাতেই প্রসব করেছেন মা। এরকম নজির অসংখ্য। প্রতি বছর পথশ্রী প্রকল্পের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার, অথচ নতুন রাস্তা বৃষ্টি হলেই ভেঙে চুরে যায়। তাহলে কোথায় যায় প্রকল্পের বিপুল পরিমাণ টাকা? পথশ্রী প্রকল্পে আদৌ খরচ হয় তো? প্রশ্ন তুলেছেন বিরোধীরা। নিউজ টাইম। ঘাটাল মাস্টার প্ল্যান কি তবে বিষবাও জলে? আজ মহকুমা শাসকের দফতরে বৈঠক ছিল সংসদ দেবের, কিন্তু তার আগেই তার নামে একটি পোস্টার পড়ে বিজেপির তরফে। সেখানে উল্লেখ করা হয়েছে ঢপবাজ সাংসদ। এই শব্দটা সেই পোস্টারে বড় বড় করে লেখা থাকে। আর পরবর্তীতে সেখানে সাংসদ পৌঁছন, মহকুমা শাসকের দফতরে তাদের বৈঠক হয়। তার পরবর্তীতে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখিও হন। ঢপবাজ সাংসদ, ঠকবাজ সেচমন্ত্রী মানস ভূঁইয়ার নামেও সেই পোস্টারে বড় বড় শব্দে এই কথা শব্দবন্ধ লেখা থাকে। ঘাটালে পোস্টার দেওয়া হয় বিজেপির তরফে। ঘাটাল মাস্টার প্ল্যান কি তবে বিষবাও জলে? সাংসদ দেবের আজ বৈঠক ছিল, ঠিক তার আগেই বিজেপির তরফ থেকে একটি পোস্টার সাজানো হয়। সেই পোস্টারে লেখা থাকে ঢপবাজ সাংসদ, ঠকবাজ সেচমন্ত্রী। পোস্টার দিয়েছেন বিজেপির শীতল কপাট। চলতি মাসেই 3বার ভেসেছে ঘাটাল। কি অভিযোগ করছেন বিজেপির শীতল কপাট? কেন তিনি এই পোস্টার সাটিয়েছেন? কি অভিযোগ করছেন তিনি? শোনাবো। ইচ্ছেই পোস্টার দিচ্ছি এটা নয়, ঘাটালবাসীর প্রতিটা মানুষই জানতে চাচ্ছে যে যখন যখন নির্বাচন আসে তখন এই ঢপবাজ সাংসদ দীপক অধিকারী থেকে শুরু করে তার দলের নেতারা, এমনকি মুখ্যমন্ত্রী নিজেও বলে মাস্টার প্ল্যান করে দেখাবো। এই বছর প্রায় 3টে বন্যা হয়ে গেছে, এটা 4র্থ নম্বর বন্যায় আসতে চলেছে। তো সে জায়গায় সাংসদ বাবুকে দেখতে পাওয়া যায়নি। উনি তো বারে বারে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, যার জন্য উনি লজ্জায় হয়তো আসতে পারেনি। তো সেই জায়গায় আবার মাঝে মাঝে আমরা দেখি যে সেচমন্ত্রী আসছে, এই ঢপবাজ সাংসদও আসছে, এসে বলছে মাস্টার প্ল্যান হবে। তো মাস্টার প্ল্যান হবে তো কোথায় হয়েছে? এই পোস্টার প্রসঙ্গে সাংসদ দেব তার কি বক্তব্য শুনবো। আক্রমণ না করে রাজনীতিতে টিকে থাকা যায়, সবাই দেব হয়। যে পোস্টার মেরেছে সে তো জনপ্রতিনিধি, সে কাউকে কি সাহায্য করেছে? কাউকে এক মুঠো মুড়ি দিয়েছে এই বন্যার মধ্যে? জেতা বিধায়ক, উনি তো মানে হয় না কে, উনি তো এখানকারই আমার তো আরো 7টা কনস্টিটুয়েন্সি আছে। কথা বলছে, দেখো মানুষকে যে সেবা করে তাকে আক্রমণ। ঠিক আছে। এদিন মহকুমা শাসকের দপ্তরে বৈঠক করেন সাংসদ দেব। তারপরে তিনি ত্রাণও বিলি করেন। বৈঠক শেষে দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনবো। আজকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা তো 2024 সালে কথা দিয়েছিলাম, যেটা আমরা সবাই জানি, এবং সেই কাজটার মধ্যে 500 কোটি স্যাংশন হয়েছে এবং অনেকগুলো সমস্যার রিপেয়ারিং কাজ চলছে, অনেকগুলো হয়ে গেছে, 90% কাজ, অনেকগুলো বাকি আছে। তারপরে এই মাসের মধ্যে শেষ হয়েছে, যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজ হয়েছে। যেটা মেজর কাজ ছিল সেটা হচ্ছে ল্যান্ড রিভিশন। আমরা শুনেছি মানুষের অনেকগুলো মিছিল বেরিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যানে, ঘাটাল তখন সিএম ম্যাডাম উদ্যোগ এবং নতুন করে ডিজাইন তৈরি হয়, এবং যতটা কম ল্যান্ড লাগে, যতটা কম শিপমেন্ট হয়, অনেকগুলো মার্কেট, অনেকগুলো বাড়ি তাদের শিফট করতে হবে। এটা সিএম ম্যাডাম দেখেছেন এবং নির্দেশ দিয়েছেন নতুন ডিজাইন করতে। এবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে কি আমাদের 40% কম ল্যান্ড লাগে, সো দ্যাট কম শিপমেন্টটা হবে, কম সব মানুষের কষ্ট কম হবে। এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য, মানুষের জন্য, মানুষ যেন শান্তিতে থাকতে পারে। আমরা কারোর জোর করে ল্যান্ড নিতে চাইছি না, যেই হোক না কেন। যেইভাবে মানুষকে বোঝানো হচ্ছে আমরা কোনো জিনিস জোর করে নিতে চাই না। আপনারা শুনলেন সাংসদ দেব, তিনি বলছেন জমির জন্য কাজ আটকে রয়েছে, মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন। আজ মহকুমা শাসকের দপ্তরে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন সাংসদ দেব। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি সুদীপ মান্না, দেখব। টানা নিম্নচাপের জেরে কিন্তু পরপর 3বার ঘাটালে কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে ঘাটাল শহর সহ ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। এবং এর পাশাপাশি কিন্তু বারবার দেখা গিয়েছে যে বন্যা দুর্গতদের পাশে এসে যেমন দাঁড়িয়েছেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া, এবং আজ
প্রায় সকাল থেকে কিন্তু ঘাটালে এসে পৌঁছেছিলেন ঘাটালের যে সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব, এবং তিনি কিন্তু ঘাটালে পৌঁছেই কিন্তু ঘাটাল যে মহকুমা শাসকের অফিস সেখানে কিন্তু দফায় দফায় তিনি বৈঠক করেন বিভিন্ন আধিকারিক সহ এবং ইঞ্জিনিয়ারদের সাথে, এবং ঘাটাল মাস্টার প্ল্যান সহ যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন রাস্তাঘাট সহ যে জমি এবং বিভিন্ন যে ঘরবাড়ির ক্ষতি হয়েছে সেসব ক্ষয়ক্ষতির কিন্তু বিষয় নিয়ে তিনি আলোচনা করেন, এবং কিভাবে তার ক্ষতিপূরণ দেওয়া হবে বা কিভাবে সেই সব মেরামত করা হবে যেসব রাস্তাঘাট ক্ষয়ক্ষতি হয়েছে সেসব বিষয়ে তিনি আলোচনা করেন। এর পাশাপাশি কিন্তু তিনি জানান যে ঘাটাল মাস্টার প্ল্যানে কিন্তু কাজ চলছে, শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের জন্য কিন্তু তদারকি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ছাড়াও তিনি জানান যে ঘাটালে যে জমি অধিগ্রহণ করা হবে সেই জমিও কিন্তু যতটা নেওয়ার কথা ছিল তার থেকে কিন্তু কম জমি অধিগ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ দিয়েছেন যে যতটা কম জমি নিয়ে ঘাটালের এই মাস্টার প্ল্যান সম্পূর্ণ করা যায় সেই বিষয়টা দিকেও কিন্তু তিনি নজর দিয়েছেন এবং সেই বিষয়টা কিন্তু তিনি জানিয়েছেন, এবং সেই বিষয়টা কিন্তু নিয়ে ভাবনা চিন্তা চলছে নতুন করে ঘাটাল মাস্টার প্ল্যানের কতটা কম জমি নিয়ে মাস্টার প্ল্যানের এই কাজ সম্পূর্ণ করা যায়। এর পাশাপাশি কিন্তু তিনি বন্যা দুর্গতদের এলাকায় পরিদর্শন করেন এবং ত্রাণ তুলে দেন, বন্যা দুর্গতদের এলাকায় গিয়ে কিন্তু দুর্গত মানুষদের হাতে কিন্তু ত্রাণ তুলে দেন। যদিও ঘাটাল মাস্টার প্ল্যানের যে কাজ এই নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি ঘাটালের যে বিজেপি সাংসদ শীতল কপাট, তিনি কিন্তু সাংসদ দীপক অধিকারী আসার আগেই কিন্তু ঘাটালে তিনি যে ঠগবাজ সাংসদ এবং ঠগবাজ সেই মন্ত্রী মানস ভূঁইয়া বলে কিন্তু ঘাটালে শহরে কিন্তু পোস্টার ফেলেছিলেন, একাধিক জায়গায় কিন্তু ঘাটাল শহরে পোস্টার দিয়েছেন বিজেপি বিধায়ক এবং বিজেপির কার্যকর্তারা, এবং এই পোস্টার ঘিরেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিকভাবে। এবং এই বিষয়ে কিন্তু সেই সাংসদ দেব কিন্তু জানিয়েছেন যে তিনি কাজ করছেন মানুষের পাশে থেকে, এবং মানুষের পাশে থেকে কাজ করছেন বলেই কিন্তু তাকে বিরোধী রাজনৈতিক দল কিন্তু আক্রমণ করছেন, এবং এটাই কিন্তু তাদের আক্রমণ নীতি, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন ঘাটালের সাংসদ দেব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বন্যা থেকে কবে মুক্তি পাবেন, জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবেন ঘাটালবাসী, কবে মাস্টার প্ল্যানের কাজ সম্পূর্ণ হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদিও সাংসদ দেবের কাছে কিন্তু দেব কিন্তু জানিয়েছেন যে এই মাস্টার প্ল্যান কিন্তু শুরু হয়েছে, মাস্টার প্ল্যানের কাজ কিন্তু চলবে এবং মাস্টার প্ল্যান যত তাড়াতাড়ি সম্ভব শেষ হবে হলেই কিন্তু ঘাটালের মানুষ কিন্তু জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে বলে এমনটা কিন্তু জানিয়েছেন সাংসদ দেব। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দী, নিউজ টাইম।